ছাদে বাগান করতে করতে আমাদের কিন্তু যত দিন যায় ছাদের গাছের পরিমাণ বাড়তে থাকে এবং যদি সবজি গাছ তৈরি করি সেক্ষেত্রে কিন্তু জায়গা আমাদের আর অনেক বেশি বেশি জায়গা লাগে। তো সেই বেশি বেশি জায়গা যদি আমরা তৈরি করি তো তার জন্য প্রচুর পরিমাণে কিন্তু মাটিও লাগে, কারণ সবজি গাছ করতে গেলে বড় বেডের দরকার হয়। ভালো সবজি পেতে গেলে কিন্তু বড় বড় জায়গায় আমাদেরকে নিতে হবে এবং সেই বড় বড় জায়গা আমরা যদি মাটি দিয়ে ভরাট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাদের উপরে অতিরিক্ত বেশি লোড পড়ে যায়। তো সেই লোডটা যাতে কম হয় তার জন্য কিভাবে বড় বড় বেডগুলো আমরা ভর্তি করব সেটা তো সবসময় শেয়ার করি। তো সেরকমই আজকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে সেই বড় বড় জায়গাগুলো কি দিয়ে এবং কতটা সহজে ভরাট করা যায় এবং জিনিসগুলোও কিন্তু আমাদের ছাদ বাগানে কিভাবে কাজে আসে। তো এখানে একটা রয়েছে বড় একটা ওয়াশিং মেশিনের একটা জায়গা, ফেলে দেওয়া একটা জিনিস, যার মধ্যে কিন্তু আমার ছাদ বাগানে বেশিরভাগটাই কিন্তু ফেলে দেওয়া জিনিস, যেগুলো কাজে আসে না বা যেগুলো খারাপ হয়ে গেছে সেইগুলোতেই কিন্তু বেশি বাগান করি। তো সেরকমই একটা জায়গা, তো তার মধ্যে এত বড় একটা জায়গা যদি আমি মাটি দিয়ে ভরাট করি তাহলে অন্তত 2 থেকে 3 বস্তা মাটি লেগে যাবে। তো এত মাটি কিন্তু ছাদ বাগানে কখনোই জোগাড় করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ছাদ বাগানে যেহেতু সবজি গাছ করছি, পাতা গাছের লতা পাতার কিন্তু অভাব হয় না, প্রচুর পরিমাণে হয়। তো সেরকমই দেখুন শিম গাছ, বিভিন্ন রকম গাছ যেগুলো খারাপ হয়ে গেছে এমনি সময় কি করি, যখন অন্য সময় হচ্ছে বস্তা ভরে ভরে আমি রেখে দিই। এই দেখুন এখানে সমস্ত শিম গাছগুলো কিন্তু রেখে দিয়েছি। তো এরকমভাবে কিন্তু যখনই কোনো বড় জায়গা খালি হচ্ছে তো ছাদ বাগানের যাবতীয় শুকনো জিনিস, আমি বারবার একটা কথা আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি, সেটা হচ্ছে আমরা শুকনো জিনিস ব্যবহার করব। তো এখানে আমি একটু কাঁচা জিনিস এই কারণেই রাখছি, কারণ এটা কিন্তু আমি এখন মাটি দেবো না, কিচ্ছু করবো না, এটা এখন বেশ কিছুদিন ধরে এইভাবেই থাকবে এবং এর মধ্যেই কিন্তু এটা শুকনো হবে। তো এরকমভাবেই হচ্ছে গাছের লতা পাতা বিভিন্ন রকম গাছ খারাপ হয়ে যাচ্ছে সেই সমস্ত কিছু দিয়ে আমরা বেডটাকে সম্পূর্ণরূপে ভরাট করব। ভরাট করার পর তারপর নিতে হবে হচ্ছে মাটি। তো আমরা যেহেতু সবজি গাছ করব তো সবজি গাছের জন্য যতটা মাটি নেব ঠিক তার ততটাই হচ্ছে গাছের জৈব খাবার, সেটা হচ্ছে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ছাদ বাগানে ব্যবহার করতে পারি, অথবা কিচেন ওয়েস্ট বা গার্ডেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্ট আমরা বাড়িতে বানাই সেই কম্পোস্ট। তো আমি এখানে কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্টটা তৈরি করেছি সেটাই আমি কিন্তু মাটির সঙ্গে 50-50 মিশিয়ে নিয়েছি। একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। তবে সবজি গাছের ক্ষেত্রে যেহেতু খাবারের চাহিদাটা প্রচুর বেশি থাকে, কারণ সবজি গাছের গ্রোথ সব থেকে বেশি থাকে, তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব খাবারের মাত্রা একটু বাড়ানোর। জৈবভাবে বাগান করলে এই একটা সুবিধা কি, খাবার একটু গাছের সার যদি একটু বেশি হয়ে যায় তাতে কিন্তু গাছ নষ্ট হয় না। কিন্তু যদি আমরা কেমিক্যাল দ্বারা সবজি গাছ করি এবং সেখানে যদি খাবারের পরিমাণ যদি একটু কম বেশি হয়ে যায় বা একটু যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে দেখুন যে বড় বেডটার মধ্যে আমি বিভিন্ন রকম শুকনো জিনিস দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম মাটি। আর আমার সবসময় যেহেতু ঘুঁটে ভেজানো জল আমি গাছে ব্যবহার করি, তো সেরকম 2-4টে ঘুঁটেও ছিল, সেটা আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এখানে প্রচুর পরিমাণে গাছের খাবার দিতে হবে। তো সেই কারণে তো আমি এখন এই কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্টের কম্পোস্ট মিশিয়েছি মাটির সঙ্গে, আর 2-4টে ঘুঁটে দেখুন আমি গুঁড়ো করে উপরে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে এর উপরে আরেকটু মাটি দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ছাদ বাগানে না বেশ কিছু ঢ্যাঁড়সের গাছ আমি রেডি করে ফেলেছি, মানে চারা রেডি করেছি। এই দেখুন সেই চারাগুলো। তো এই চারাগুলো আমি নর্মালি যেগুলো খালি হয়ে গেছে সেগুলো অলরেডি 4 ইঞ্চি 6 ইঞ্চি টবে আমি বসিয়ে নিয়েছি। আর এবারে যেগুলো রয়ে গেছে এগুলোকে আমি কি করব, এই বড় জায়গাটা একটু ফাঁকা ফাঁকা করে আমি বসাবো। তো ঢ্যাঁড়স গাছ বসাচ্ছি, নিজে বীজ রেখেছিলাম গাছে, বীজ একটা ঢ্যাঁড়স পাকিয়ে বীজ রেখেছি, সেটার চারা। তো শীতকালে অনেক সময় কি ঢ্যাঁড়সের ফলন কমে যায়, বা তো শীতের সবজি কিন্তু আলাদা হয়, গরমের সবজি কিন্তু আলাদা হয়। তো আমি কি করি, আমার ছাদ বাগানে আমি হাতের কাছে যেটা পাই যেটাই বীজ বসাই সেখান থেকে হয়তো ফলনটা একটু কম হয় কিন্তু গাছে ঢ্যাঁড়স হয়। তো সেই জন্য আমি কি করি, আমি অনবরত বীজ পাকাতে থাকি আর সেই বীজই বারবার বসাতে থাকি। যেখানে 4টে ঢ্যাঁড়স হবে সেখানে একটা হবে, তো তাতেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার সারা বছরই আমার ঢ্যাঁড়সটা দরকার। তো সেই জন্য ঢ্যাঁড়স গাছ আমি কিন্তু সারা বছর বসাই। এবারে ছাদ বাগানে তো বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সাজাচ্ছি, কলিয়াস গাছ দিয়ে সাজাচ্ছি, সেগুলো কিন্তু সম্পূর্ণটা গাছ না কিনে শুধুমাত্র আমি 10টা পিটুনিয়ার চারা কিনেছি, এটাই কিন্তু আমার ফুলের গাছ। এর বাইরে কিন্তু আমি আর একটাও গাছ কিনবো না। আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো আছে, যেমন কলিয়াস বা বিভিন্ন যে সমস্ত গাছগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি ছাদ বাগান নতুন করে আবার কিভাবে সাজাচ্ছি
সেটাও কিন্তু শেয়ার করব। তো এবারে হচ্ছে আপনাদেরকে দেখাই একটু, দুদিন আগে ফুটেছিল কিন্তু বেশ দুটো কুমড়ো ফুল। তো কুমড়ো ফুল সঠিক সময় যদি পলিনেশন না হয়, কুমড়ো ফুল থেকে কিন্তু মানে কুমড়োর যে জালিটা হয় সেটা হচ্ছে স্ত্রী ফুল, আর যেটার নিচে কোনো রকম কিছু থাকে না সেটা হচ্ছে পুরুষ ফুল। তো সেই পলিনেশন যদি না হয় তাহলে কিন্তু সেই কুমড়োটা কিন্তু দুদিন পরে নষ্ট হয়ে যায় বা শুকিয়ে পড়ে যায়। তো সেরকমভাবে আমি কিন্তু পলিনেশন করে দিতেই কিন্তু গাছে কী সুন্দর কুমড়ো হয়েছে সেটার আপডেটও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেদিন পলিনেশন করেছিলাম সেই দিনকের ভিডিওটাও আমি নিয়েছি। তো এবার আমি কিভাবে পলিনেশন করাচ্ছি সেটা একটু দেখাই। তো এই হচ্ছে পুরুষ ফুল, এর মধ্যে যে পুংকেশ্বর চক্রটা আছে এবং সেখানে রয়েছে কিন্তু রেণু। এই রেণুটা দেখুন, এটা হচ্ছে স্ত্রী ফুল। এই ফুলটার পিছনে রয়েছে কিন্তু ছোট্ট সাইজের একটা কুমড়ো। তো এখানে আমি হচ্ছে দেখুন এই পরাগগুলো লাগিয়ে দিচ্ছি হচ্ছে এই স্ত্রী ফুলের গর্ভকেশর চক্রে। তো এটা না যদি লাগে তাহলে কিন্তু কুমড়োটা কিন্তু বড় হবে না। তো অবশ্যই কিন্তু আমাদেরকে হ্যান্ড পলিনেশন করতে হবে, এবং সেটা ফুলটা খোলা অবস্থাতে। ফুলের মুখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পলিনেশন করালেও কিন্তু সেটা থেকে কোনো রকম সবজি হবে না। তো সেই জন্য অবশ্যই আমাদেরকে সঠিক সময়ে পলিনেশন করাতে হবে, এবং পলিনেশন করানোর পরে এরকম একটা প্লাস্টিক দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে। কারণ এই সময় কিন্তু যে কোনো পোকামাকড় এসে ফল ছিদ্রকারী যে সমস্ত পোকা হয় তারা এসে কিন্তু ফুটো করে তার মধ্যে ডিম পেড়ে চলে যায়, কারণ কচি অবস্থায় থাকে সেই জন্য। আর এখানে দেখুন হয়েছে একটা ধুদুল, আর এই ধুদুলটাকে কিন্তু আমি ক্রস পলিনেশন করেছিলাম, মানে ঝিঙে ফুলের পুরুষ ফুল দিয়ে কিন্তু এই গাছটাকে আমি পলিনেশন করেছি, এই ফুলটাকে। তো দেখুন এখানে কিন্তু এটা সবজিটা কিন্তু হয়েছে, তবে সাইজে ছোট। বাকি যে ধুতুলগুলো গাছে ধরছে সেগুলো কিন্তু বেশ বড় বড়ই হচ্ছে। তো এরকমভাবে যদি গাছে পুরুষ ফুল না ফোটে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রস পলিনেশন করতে পারি। তো সেটা সবসময় সাকসেস হয়, সবসময় কিন্তু হয় না। তো আমি প্রথমবার করেছি, প্রথমবারেই কিন্তু সাকসেস পেয়েছি, বেশ ভালো লাগছে। আর এটাকে কিন্তু আমি বীজ রেখে দিয়েছি, তো এটাকে আমি নষ্ট করব না, এটা বীজ হিসাবে থাকবে। তো এইভাবে ছাদ বাগানে পলিনেশন আমাদেরকে করে যেতে হবে, তবেই আমরা ভালো রেজাল্ট পাবো। আর তো পলিনেশন করানোর 3 দিন বাদের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কুমড়োর জালিটাকে একটু লাঠির সাহায্যে উঁচু করে দিয়েছি, কারণ না হলে একদম মাটির সঙ্গে এটা ঠেকে যাচ্ছে। তো মাটির সঙ্গে লেগে থাকলেও কিন্তু কুমড়োর জালিটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি অনেকটা উঁচু করে দিয়েছি।